সকাল সকাল নিজের গাছ থেকে এক ঝুড়ি ফুল পেড়ে নিলাম। একদম এখন আমরা রেডি হয়ে যাব এই ফুলগুলো নিয়ে। কোথায় যাচ্ছি চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, 2 মাস মতো আগের। তরি চানে ছিল সেদিনকে স্পেশাল দিন, তো সেই মতো অনুসারে আমরা সকাল সকাল উঠে তিনজনে মিলে স্নান সেরে রেডি হয়ে পড়েছি সব জিনিসপত্র নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আমরা আজকে যাচ্ছি জাপানের ইবারাকি প্রিফেকচারের রাম মন্দিরে। রাম মন্দিরটি সম্পর্কে অনেকের মুখে অনেক কথা শুনেছি, অনেক সুন্দর। তো আমারও অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। আর জাপানে আসার পর কোনো মন্দিরে এখনো অবধি আমরা যেতে পারিনি, কারণ আমাদের গুম্মা ক্যানে কোনো মন্দির নেই। যত মন্দির আছে অন্যান্য প্রিফেকচারগুলোতে আছে, তবে আমাদের গুম্মা ক্যানে না থাকার কারণে আমাদের আর কি কখনো যাওয়া হয়ে ওঠেনি। বাড়ি থেকে বেরোনোর সময় তো এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম মনে হয় বৃষ্টিতে আজকে দিনটাই মনে হয় নষ্ট হয়ে যাবে। তবে দেখলাম অর্ধেক রাস্তা পেরোতে না পেরোতে ওয়েদার অনেক সুন্দর হয়ে গেছে। দেখো ফাইনালি আমরা চলে এসেছি জাপানের ইবারাকি প্রিফেকচারের বান্দো রাম মন্দিরে। মন্দিরটি 24 ঘন্টাই খোলা থাকে দর্শনার্থীদের জন্য। এখানে যে কোনো সময় এসে নিজেরা পুজো দেওয়া যায়। তবে এখানে পুরোহিতরা একটা তাদের নির্দিষ্ট সময়ে পুজো দিয়ে যান, এবং বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ তিথিতে এখানে খুব ভালো নাকি বড় করে জাঁকজমক করে পুজো দেওয়া হয়ে থাকে। আমরা একটা ভালো দিন দেখে রোববারের দিনটিতে পৌঁছে গিয়েছিলাম। আজকে আমরা তরিচানকে মুখে প্রসাদ দেব। প্রথমে খুবই কনফিউশনে ছিলাম যে বাড়িতে মুখে প্রসাদ দেব নাকি মন্দিরে কোথাও নিয়ে গিয়ে দেব। তো বাড়িতে জানানোর পর আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা বললেন যে মন্দিরে যদি যেতে পারি তাহলে মন্দির থেকে যাতে আমরা ওকে মুখে প্রসাদ বা অন্নপ্রাশনটা দিয়েই আনি। তো ভাবলাম যে বাড়ি থেকে 2 ঘন্টা দূরে যখন, গাড়িতে করে একটু কষ্ট করে হলেও মন্দির থেকে আমরা তাহলে তরিচানকে প্রথম মুখে ভাতটা দিয়ে আসি। দেশে থাকতে গেলে অনেক অনুষ্ঠানই আমাদের দেশের মতো করে হয়ে ওঠে না, তবু এর মাঝেও যেইটুকু করা যায়, যেইটুকু দিনটাকে সুন্দর করা যায়, তো সেই চেষ্টাই আমরা সবসময় করতে থাকি। আর মন্দিরে ঢুকতেই প্রথমে মন্দিরের বড় একটা ঘন্টা ছিল, ওটা আমি একটু বাজিয়ে নিলাম। শেষ কবে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি আমার ঠিক খেয়ালও নেই, কারণ বিয়ের পর তো এখানে চলে এসেছি। আর বিয়ের আগে 2 বছর করোনার জন্য কোথাও সেরকমভাবে জানা হয়নি। তো এক্স্যাক্টলি মনে হয় 2019 সালে লাস্ট যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়, তারপর আমি আর তরির বাবা গিয়েছিলাম আমাদের কলকাতা দক্ষিণেশ্বর টেম্পেলে পূজা দিতে। তো ওটাই মনে হয় লাস্ট গিয়েছিলাম কোথাও পুজো দিতে, মাঝখানে আর কোথাও আমার পুজো দিতে যাওয়া হয়ে ওঠেনি। দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকে গিয়েছি। মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে ঠাকুরের বেদি। তো ঠাকুরের এই আসনে অনেক ঠাকুর ছিল। জগন্নাথ ঠাকুর ছিল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপর রাম, সীতা, লক্ষ্মণ ছিল, তারপর সন্তোষী মা ছিল, রাধাকৃষ্ণ ছিল, এমনকি গণেশ ঠাকুরও ছিল। এখানে নাকি ভালো ভালো তিথিগুলোতে যজ্ঞও করা হয়ে থাকে। তবে যেহেতু আমরা সেই রকম কোনো তিথি অনুসারে যাইনি, নর্মাল একটা ভালো দিন দেখে রবিবারের দিনে গিয়েছিলাম, তো তার জন্য এখানে আর কি সেরকম যজ্ঞর কোনো ব্যবস্থা ছিল না। তবে যদি কেউ এখানে নিজে থেকে যজ্ঞ করাতে চায় সেই ব্যবস্থাও নাকি এখানে করা হয়ে থাকে। তো ঢুকেই প্রথমে আমি করলাম যে তরিকে একটু ঠাকুরের বেদির সামনে শুইয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে আমার শাশুড়ি মা যেভাবে যেভাবে যা বলেছিলেন করতে, আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। কারণ যেহেতু আমি বিয়ের পর চলে এসেছি, আমি সেরকমভাবে আমার শ্বশুরবাড়ির কোনো নিয়মকানুন জানি না। তো বাবার বাড়ির নিয়মকানুন তো আর আমার এখন চলবে না। তো আমার শাশুড়ি মা আমাকে যেইভাবে বলেছেন আমি সেইভাবে করারই চেষ্টা করেছি। আর এখানে মুখে প্রসাদ দেওয়াতে যারা নিয়ে আসতে চাও তারা যদি নিজেরা বাড়ি থেকে বাচ্চার মুখে প্রসাদের জন্য পায়েস বা যে কোনো খাবার বানিয়ে আনতে চাও, যেটা আর কি প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর বাচ্চার মুখে দেওয়া হবে, সেটাও কিন্তু তোমরা চাইলে করতে পারো। তো আমাদের যেটা ভুল হয়েছিল সেটা হলো আমরা না বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাইনি। তো তরিচান যেই ফর্মুলা দুধটা খায় সেটা দিয়ে আমাদের পায়েস বানিয়ে নিয়ে গেলে ভালো হতো। আমরা ভেবেছিলাম ওখানে যদি অন্নভোগ কিনতে পাওয়া যায় সেখান থেকে আমরা অন্নভোগ কিনে তারপর পুজো দিয়ে সেটাকে দিয়েই তরিচানকে প্রসাদ দেওয়াবো। তবে ওইখানকার পণ্ডিতজি এত ভালো ছিলেন, ওনাকে গিয়ে বলার পর উনি সব শোনার পর উনি নিজে ভগবানের জন্য আর কি নিজে অন্নপ্রসাদ বানিয়ে আনলেন। মানে চাল দিয়ে, যেহেতু তরিচানের গরুর দুধ খাওয়া
খাওয়া বারণ এখনও, তো জলও খাওয়া বারণ, কারণ আমরা তরিচানকে তখন ওর বয়স ছিল মাত্র 5 মাস, 5 মাস 1 সপ্তাহ, তখন আমরা নিয়ে গিয়েছিলাম অন্নপ্রাশন দেওয়াতে। তো তখন তার জন্য পণ্ডিতজি কী করেছিলেন, চালের গুঁড়ো দিয়ে একটা ভোগ বানিয়েছিলেন ভগবানের জন্য, তো সেটা দিয়েই আমরা তরিচানকে মুখে প্রসাদ দিই। আর আমাদের তরিচান এত কান্নাকাটি শুরু করেছে যখন সবাই এসেছে। তো ওর বাবার দুজন বন্ধু গিয়েছিল আর তাদের ওয়াইফ গেছিল। তো যখন সবাই দাদা দিদিরা আসে, তো এতজনকে হঠাৎ করে দেখতে পেয়ে না তরি খুবই কান্না করছিল। কান্না করার মেন কারণ হচ্ছে ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এই 5 মাস ধরে যে প্রতি মাসে ওকে আমরা ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাই, তো ওইখানে তো প্রচুর ও কান্নাকাটি করে। তো এখন না অনেক মানুষজন একটা বদ্ধ ঘরে দেখলে না ও প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়, ভাবে এই বুঝি ওকে ভ্যাকসিন দেওয়া হবে। সবাই কত আশা করেছিল ওকে কোলে নেবে, ওর সাথে ফটো তুলবে, বাট ও যেই না একজনের কোলে গেল, তো এক দাদার কোলে যাওয়ার পরই ও বেশ কিছুক্ষণ তাকে দেখলো, কোনো রিয়াকশন দিল না, আর তারপর থেকেই শুরু করলো কান্না। আর এমন কান্না জুড়েছে, কিছুতেই ওকে থামাতে পারছি না, না আমি না ওর বাবা। তো কন্টিনিউয়াসলি না সবাই ওকে সুথ করার চেষ্টা করছে, খেলনা দেখাচ্ছে, এটা ওটা দেখাচ্ছে, তো সে কিছুতেই শুনতে চাচ্ছে না। এত ভয় পেয়ে গেছে আমার মেয়েটা, প্রচুর প্রচুর কান্না করছে। তো ভাগ্যক্রমে যখন পণ্ডিতজি ওকে মুখে প্রসাদ দেওয়াচ্ছিলেন ভগবানের প্রসাদটা, তখন ও কান্না করেনি। যেই না প্রসাদ খাওয়া তার শেষ, সে আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুখে প্রসাদ তো হয় মামারা দেবে নয় দাদু দেবে, এটাই আর কি নিয়ম। কিন্তু এখানে তো জাপানে না ওর মামা রয়েছে না ওর দাদু রয়েছে। তো যেহেতু পণ্ডিতজি ছিল, তো আমার শাশুড়িমা বলেছেন যে পুরোহিত মশাই থাকলে পুরোহিত মশাই যাতে তরিচানের মুখে প্রসাদটা সম্পন্ন করে, আমরা যাতে তরিচানকে প্রসাদ না দেই। তো তার জন্য আমরা পণ্ডিতজিকেই বলি যে আপনি তরিকে প্রসাদ খাইয়ে দিন। প্রথমে পণ্ডিতজি আমাদের থেকে তরির আমাদের নাম গোত্র জানলো, তারপর সেটা ভগবানকে পুজো দিল। পুজো দেওয়ার পর তরিকে একটু তিলক লাগালো, তারপর ওর হাতে ভগবানের একটা তাগা দিল, তারপর আর কি সুন্দর মতো ওকে প্রসাদ খাইয়ে দিল। তরিচানের কিন্তু 2 মামা রয়েছে আর তার 2 মামা কিন্তু রয়েছে দেশে। তো যখন আমরা দেশে যাব তখন মামারা ওকে অন্নপ্রাশন দেবে, মামা ভাত খাওয়াবে, তো যাতে দাঁত না উঠে যায়, কারণ নিয়ম রয়েছে আমাদের মধ্যে দাঁতে ভাতে খেতে নেই। তো যদি দাঁত উঠে যায় এই 7 মাসের আগে বা 8 মাসের আগে যখন আমরা আর কি দেশে যাব, তো তার জন্যই আর কি একটু তাড়াহুড়ো করে 5 মাসেই তরির অন্নপ্রাশনটা আমরা কমপ্লিট করে ফেললাম। অন্নপ্রাশন শেষে এখানে সবাই আমরা আর কি ভগবানের চরণামৃত নিচ্ছিলাম। আর দেখো যে দাদার কোলে তরি প্রথমে গিয়েছিল আর তারপর থেকে কান্না শুরু করেছে, তো সেই দাদা ভুল করে সামনে চলে এসেছিল আর তরি আবারও কান্না শুরু করে দিয়েছিল, দেখে দাদা দৌড়ে চলে গেল। তো তরি এত কাঁদছিল, তারপর দেখলাম ওর বাবার কাছে একটু শান্ত রয়েছে আর বাবার কাছ থেকে আমার কাছেও আসতে চাচ্ছে না, তার জন্য আমরা একটু অন্য দিকে চলে এসেছি আর ওর বাবা ওকে নিয়ে একটু আলাদা জায়গায় ছিল। তো আমরা এসেছিলাম ওই রাম মন্দিরের পাশে বেশ কিছুটা জায়গা রয়েছে, সেইখানে না মন্দিরের পক্ষ থেকেই আর কি করলা বোনা হয়েছে, করলার একটা পুরো ক্ষেত। তো এখানে যে যতগুলো করলা গাছ আছে এগুলো কেউ না কেউ আর কি দান করেছে, তো সেই গাছগুলো দিয়ে এখানে আর কি বৃক্ষরোপণ করা হয়, মানে এরকম কিছু একটা বলছিলেন আর কি পণ্ডিতজি। তো বলল যে তোমরা চাইলে করলা নিয়ে যেতে পারো, তো ওখান থেকে আমরা সবাই অনেকগুলো করে করলা তুলে এনেছিলাম। তারপর সব কিছু শেষে এখন আমরা যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো এত ধকল শেষে মেয়ে আমার একটু গাড়িতেই কোলে ঘুমিয়ে পড়েছে। মন্দির থেকে প্রায় 25 মিনিট কি 30 মিনিট মতো দূরে একটা রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো সেইখানে আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেক সকালে বেরিয়েছি, আমরা সবাই খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, তার মাঝে তো তরিকে সামলাতে সামলাতে আমাদের আরও বেশি যেন ক্লান্ত হয়ে গেছি আমরা। তো ওখানে গিয়ে আমরা আর কি নান অর্ডার করেছিলাম। তো যেহেতু তরি আমার কোলে ছিল আমি খেতে পারছিলাম না, তাই ওর বাবাই আমাকে খাইয়ে দিচ্ছিল, একবার ওর বাবা নিজে খাচ্ছিল, একবার আমাকে খাইয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়ার শেষে তরি একটু শান্ত হয়েছে, তো ফাইনালি সে তার এক জেম্মার কোলে গেছে। তো অনেক যুদ্ধের পর ফাইনালি ওকে একটু তনুশ্রীদি কোলে নিতে পেরেছে, নয়তো কারো কাছে যাচ্ছিল না। আর দিদির কাছে গিয়ে দেখো শান্ত মেয়ের মতো দিদিকে না জড়িয়ে ধরে একদম রয়েছে। আর বাদবাকি কেউ তো ভয়ে ওর সামনেই আসছে না, সবাই দূরে দূরেই দাঁড়িয়েছিল। এরপর আর বেশি কোথাও যায়নি, এরপর আমরা ঠিক করি যে বাড়ি চলে যাব, কারণ তরি অনেকই টায়ার্ড ও খুব কেঁদেছে। তো তার জন্য আমরা বেশি দেরি করিনি, জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফ্রেশ এয়ার নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে, কারণ দাদারা এসেছিলো সাইতামা থেকে আর আমাদের আবার রিটার্ন করতে হবে গুম্মাতে। তাহলে চলো, ভ্লগটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো।